প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্যাটারাক্ট বা ছানি রোগের আধুনিক চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ সায়েদুল হক ১৯৬৩ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সদর হাসপাতাল পিরোজপুরে চক্ষু বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ছানি বা ক্যাটারাক্ট এটা অত্যন্ত কমন এবং এ বিষয়ে কম বেশি আমাদের দর্শকরা জানেন। আমরা মূলত আজকে আধুনিক চিকিৎসা পদ্ধতি কি আসলো, কতদূর আমরা এগোতে পারলাম, কতটা নিরাপদ চিকিৎসা আমরা পাচ্ছি সে বিষয়ে আলোচনা করব। তারপরেও শুরুতে যদি একটু বলে নেন ছানি রোগটা কি এবং এটা কাদের বেশি হয়। ধন্যবাদ। ছানি আসলে আমরা যে একটা জিনিস দেখি, এটার বেসিকটা হলো যে একটা বস্তু থেকে লাইটটা চোখে পড়ে এবং চোখের ভিতরে কিন্তু একটা ন্যাচারাল লেন্স আছে। আমরা চশমা যেরকম লেন্স ইউজ করি ঠিক এরকমই কনভেক্স লেন্স বলে এটা ন্যাচারাল দেওয়া আছে। তো লাইটটা যখন চোখে ঢোকে তখন এই লেন্সের কাজ হলো এটাকে কনভার্স করে রেটিনাতে এটাকে প্লেস করা। রেটিনা স্টিমুলেট হলেই সে একটা ইম্পালস ক্রিয়েট করবে যেটা যাবে ব্রেনে পিছনের অংশে এবং ওখানে সে একটা ইমেজ ক্রিয়েট করে। তো এখন হয় কি, বয়সের জন্য হোক বা কোনো ট্রমার জন্য হোক বা চোখের কোনো প্রদাহের জন্যই হোক, যে কোনো কারণেই হোক, এই যে ট্রান্সপারেন্সি থাকে যেটা, এটা নষ্ট হয়ে যায়। তো যখন এই ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যায় তখন একটু গোলা হয়ে যায়। আর যেটা ঘটে সেটা হলো লাইটটা তখন আর চোখের ভিতরে ঢুকতে পারে না, বাধাগ্রস্ত। তো বাধাগ্রস্ত হলে রেটিনাতে প্রশ্ন আসে না, আবার এই ইমেজটা ফর্ম করবে ব্রেন, সেই সুযোগটা থাকে না, যার ফলে দেখাটা বিঘ্নিত হচ্ছে। মানে প্রথমে আসতে একটু ঝাপসা দেখবে বা কম দেখবে এবং এরকম হতে হতে যখন ওই পুরা ঝাপসা হয়ে যাবে তখন একদমই দেখবে না, অন্ধ হয়ে যেতে পারে। তো কাদের বেশি হয় এটা? আমরা সাধারণত দেখি যে বয়স্ক লোকের, আমরা সাধারণত ছানি যখনই কথা বলি তখন ধরে নিই যে এটা বয়স্ক লোকের ৫০, ৬০, ৭০ এই বয়সের একটা ছানি। কিন্তু অন্য কারণে ঘটে, যেরকম জন্মগত ছানিও আসতে পারে। আমি যেটা বললাম যে আঘাতজনিত কারণে হতে পারে, ডায়াবেটিস যাদের আছে, অন্যান্য সিস্টেমিক প্রবলেম আছে, তাদের এই সমস্যা আসতে পারে। তবে সাধারণত আমরা যখন কথা বলি তখন ধরে নিই যে এটা বয়স্কজনিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ছানি পড়া বা আমরা এমনিতেই বলি 40-এই চালসে, অর্থাৎ 40 উত্তীর্ণদের পর্যায়ক্রমে 50, 60, 70 যেটা আপনি বললেন যে এরকম ছানির সম্ভাবনা, এটা কি অবধারিত সবার হবেই নাকি কারো নাও হতে পারে? অলমোস্ট এটা অবধারিতই, হয়তো দু একজন স্পেয়ার করতে পারে, সেটা ন্যাচারাল কাউন্টে আমরা নিব না, আমরা ধরে নেব যে সবারই বয়স হলে পরে কারো হয়তো 60-এ পড়লো, কারো 70 হলো। এটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি কাজ করে। কোনো ফ্যামিলিতে দেখা গেল যে 50-এর পরে ছানি, আবার অনেক ফ্যামিলি আছে যে 90 পার হয়ে যাচ্ছে, ছানি আসে নেই। সেটা রেয়ার কেস। এটা রেয়ার। নরমালি আমাদের ত্বকের, আমাদের চুলের, শরীরের যে পরিবর্তন হয় এখানে ওই ছানি পড়াটা ওই বয়সজনিত পরিবর্তন সবার হবে। তো একজন মানুষের যদি এরকম ছানি হয়, যেটা আপনি বলছিলেন যে দেখতে ঝাপসা দেখবে এবং আস্তে আস্তে তিনি আর দেখতে পারবেন এই পর্যায়ে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে তার এটা কি ওষুধ দিয়ে চিকিৎসার কোনো অপশন আছে? আসলে ছানির বললেই বুঝতে হবে যে এটার চিকিৎসাটাই হলো অপারেশন। কারণ ওই যে আলোটাকে তো চোখের ভিতরে ঢুকতে দিতে হবে, তো যেহেতু স্বচ্ছতা নাই ওটাকে আমাদের রিপ্লেস করতে হবে, আর একটা স্বচ্ছ লেন্সের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে আলোটা ঢুকবে, দেখবে। মানে ওই লেন্সটাকে আর স্বচ্ছ করার উপায় নেই, ওইখানে আমাদের রিপ্লেস করে অন্য বাইরে থেকে লেন্স বসিয়ে দিতে হবে। এই যে লেন্স বসানো, এটা তার মানে ওষুধ দিয়ে চিকিৎসা করে কেউ ভালো হতে চাইলেও এটা পারবেন না, তাকে অপারেশনে যেতেই হবে। এই অপারেশন ট্র্যাডিশনাল আগে থেকে আমাদের কি ধরনের অপারেশন ছিল আর সেটার কি উত্তরণ ঘটলো? আগে তো আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছি 81 সালের দিকে, তখন দেখতাম যে ওই পেশেন্ট শুয়ে আছে, কি ব্যাপার, অপারেশন হয়েছে। অপারেশনটা কি? অপারেশনটা হলো যে একটা নাইফ ছিল আগে, বন গ্রাফিস নাইফ, এটা জাস্ট
এভাবে স্ট্রেট পাংচার করে দিয়ে টান দিত, তারপর ওই লেন্সটা বের করে নিয়ে এসে এটাকে জাস্ট রাখে ব্যান্ডেজ করে রেখে দিত, শুয়ে আছে 4-5 দিন। লেন্সের কোনো স্কোপ ছিল না তখন। পরে ওই হিল হইলে পরে 1-1.5 মাস পরে মোটা চশমা। তো এখন তো এটা অলমোস্ট অবসোলেট, এখন আর ওই মোটা চশমার ব্যাপার নেই। এখন সার্নিয়া অপারেশন মানেই ওই যে লেন্সটা প্রতিস্থাপিত হবে, যে লেন্সটা গোলা হয়ে গেছে সেই লেন্সটাকে এখান থেকে রিপ্লেস করা হবে একটা আর্টিফিশিয়াল লেন্সের মাধ্যমে। এই যে রিপ্লেস যে করা হবে এইটারও তো আগে এক সময় বড় ইনসিশন দিতে হতো, এখন আপনারা খুব সামান্য ইনসিশন দিয়ে করছেন। এই বিষয়টা আসলে কি, এবং এই জন্য কি রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া, থাকা কিংবা অজ্ঞান করা এরকম কোনো বিষয় আছে? এখন তো যে ক্রমে যেহেতু এটা অ্যাডভান্স হচ্ছে, আগে তো যতটুকু কাটতে হতো এটাকে সিকিউর করার জন্য স্টিচ দিতে হতো, সেলাই দিতে হতো। তো ক্রমেই এই ইনসিশন ছোট হয়ে গেছে। এখন তো 6-7 মিলিমিটার ইনসিশনেই ওই মেশিন ছাড়াও সম্ভব, এবং সেটা কোনো স্টিচ লাগবে না। আবার যদি আমরা মেশিনে যাই, ফ্যাকো মেশিন যেটা আমরা বলি, তো সেই মেশিনে গেলে তো 2 মিলিমিটার 2.5 মিলিমিটার ইনসিশন, একটা টানেল জাস্ট পাংচারের মতো। কাজে ওখানে ওই পেশেন্টই বুঝতে পারবে না যে এখানে কোনো ইনসিশন আছে, কারণ এটার কোনো রেসিডুয়াল কোনো হ্যামারেজ বা ওরকম ওন বলতে আমরা যেটা বুঝি এরকম কিছু থাকে না। তো যেহেতু এটা অটোমেটিক সিল্ড হয়ে থাকে, আমরা ইনফেকশন নিয়ে এতটা তটস্থ থাকি না যে বাহির থেকে কোনো ইনফেকশন ঢুকবে। যদি ফ্যাকো করা হয়, ফ্যাকো বা এখন স্মল ইনসিশন ক্যাটারাক্ট যেটা আমরা বলি SHCS বলি, এই দুইটারই এখন আর ওইরকম আমরা অ্যাফ্রেড থাকি না যে কন্টামিনেশন হয়ে বাইরের থেকে আসবে। যদি ঘটে তাহলে সার্জিক্যাল প্রসিডিউরের সময় যদি কন্টামিনেশন থাকে অলরেডি, যে যন্ত্রপাতিগুলো আমরা ইউজ করবো যদি প্রপারলি স্টেরিলাইজ না হয়, সেই ক্ষেত্রে সম্ভাবনা থাকবে। অথবা তার দেহের ভিতরে যদি কোনো ইনফেকশন থাকে, আমরা সেটা প্রপারলি এক্সপ্লোর করলাম না, ডায়াবেটিস আছে, লাংসে ফোকাই আছে, আমরা এটা খেয়াল করলাম না, অপারেশন করে দিলাম, ওখান থেকে স্প্রেড হতে পারে। কিন্তু বাইরের থেকে ভিতরে ঢোকা এটা এখন খুব মানে কম। এই ক্ষেত্রে একটু অনেকের মধ্যে একটু আতঙ্ক কাজ করে, সেটা আমরা দূর করতে চাই। যে মাঝে মাঝে সংবাদ মাধ্যমে এরকম রিপোর্ট আসছে যে ছানির অপারেশন করতে গিয়ে সেটা ভালো তো হয়নি, উপরন্তু অন্ধ হয়ে গেছে। এই বিষয়টা যদিও সংখ্যায় খুবই কম, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তারপরও এটা ঘটে কেন বা এটা রোধ করার উপায় কি? এটা আসলে আমরা তো একটা অপারেশনের অনেকগুলো পর্যায়, যেরকম রুগীর ব্যাপারটা আছে, আমি একটু আগে বললাম যে লাংসে একটা ইনফেকশন আছে বা বডিতে কোথাও ইনফেকশন আছে, আমি দেখলাম না। তার ডায়াবেটিস আছে, হয়তো দেখে মনে হলো যে ডায়াবেটিস নাই, আমি অতি উৎসাহিত হয়ে তার কথাটাকে নিয়ে গেলাম, আমি একটু ব্যস্ততা দেখালাম, দেখলাম যে পেশেন্ট অনেক দূর থেকে আসছে, আচ্ছা ঠিক আছে করে দিলাম। এই যে একটু নেগলিজেন্সি আমি করলাম, তাতে দেখা গেল যে হয়তো ডায়াবেটিস ছিল, আনএক্সপ্লোর্ড ঢুকে গেছে অপারেশনে। আরেকটা জিনিস ঘটে, যখন আমরা এই যে ওটিতে যে সমস্ত কাপড় বা যন্ত্রপাতি ইউজ করি, এইগুলো তো স্টেরিলাইজেশন হচ্ছে আরেকটা সেকশন। এখন আমার একটা কথা মনে আছে, আমি যখন ট্রেনিং করি সবই ঠিকমতো হয়েছে, কিন্তু একটা এপিসোড হলো ইনফেকশন। তো পরে দেখা গেল যে আমরা তো টাইম ফ্রেমে করি অটোক্লেপটা, যে 30 মিনিট বা 45 মিনিট করলাম, কিন্তু অটোক্লেপটা যে প্রপারলি ফাংশনিং না, এটা ডিটেক্ট করার জন্য ভিতরে ট্যাপ আছে, ওটা কালার দেয়। অনেকে দেখা যায় যে ট্যাপ আর ইউজ করে না, মেশিন তো ঠিকই আছে, 45 মিনিট পরে সিস্টার্স যায় এটাকে নিয়ে আসলো, কিন্তু মেশিন যে নিজেই এটাকে এরর দিল, এটা তো আর নোটিশে আসলো না, দেখা যাচ্ছে আসলে স্টেরিলাইজেশন হলো না, জীবাণুমুক্ত ঠিকমতো হয়নি যন্ত্রপাতি। আবার অনেকে সেন্টারই আছে, বিশেষ করে যেখানে কমন ওটি থাকে, হয়তো একই ওটিতে আয়ের ওটি হচ্ছে, গাইনির ওটি হচ্ছে, আবার অন্য সার্জারি ওটি হচ্ছে, এই সমস্ত ওটি যেটা আগের ছিল এখন আলাদা হয়ে গেছে অনেক জায়গায়, যে জন্য এপিসোডটা এখন কমে গেছে। তবে এটার নেগলিজেন্সি বলতে হবে, এটা ওই সাপোর্টিং স্টাফ হোক, সার্জন হোক, পেশেন্ট হোক, কোনো না কোনো দিক থেকে এটা নেগলিজেন্সি একটা আউটকাম বলা যায়। যে সব পক্ষই যদি সতর্কতার সঙ্গে গুরুত্বের সঙ্গে নিয়ম মেনে করেন, তাহলে এইরকম হওয়ার কথা না। তো এই যে আপনি লেন্সের প্রসঙ্গে আবার একটু আসতে চাই, যে বলছিলেন যে ছোট্ট 2-3 মিলিমিটার একটু ইনসিশন দিয়ে সেখান থেকে আপনি ভেতরে যে লেন্সে যে ঘোলা হয়ে গেল সেটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসছেন, আনার পরে ওইখানে আরেকটা লেন্স ঢুকাতে হচ্ছে। তো লেন্সটা এখান দিয়ে ঢুকে কি করে ওই ছোট জায়গা দিয়ে? লেন্সটা আমরা ওই যে 2 বা 2.5 মিলিমিটার যে ইনসিশন, ওই প্রসিডিউর যখন আমরা ইউজ করি তখন এটা আসলে ফোল্ডেবল থাকে। 5 মিলিমিটার রেডিয়াস অথবা 6 মিলিমিটার রেডিয়াসের একটা লেন্স,
এটাতে দুই দিকে হুক করা আছে, কিন্তু এটা খুব ফোল্ড করা যাচ্ছে। তাহলে 6 মিলিমিটার একটা যদি আমার লেন্স হয়, এটা ফোল্ড করলে এটা 3 মিলিমিটার হয়ে যাচ্ছে। তার মানে এটাকে ফোল্ডেবল, ওইখানে ঢুকে যাচ্ছে। এটা ফোল্ড করে ঢুকাইলে পরে এটা আনফোল্ড হলো। দাম নিয়ে একটা বিষয় হয়, অনেকেরই এই প্রশ্নটা আসে যে লেন্সের দাম কম বেশি আছে, এখন কনফিউশনে পড়ে যান কোনটা দিবেন। বেশি দাম হওয়া মানে বেশি ভালো, এটা তো সাধারণ অর্থে আমরা বুঝি। আসলে দামের ভ্যারিয়েশনটা কেন? দামের ভ্যারিয়েশনটা আসলে যে মানে ব্র্যান্ডিং একটা ফ্যাক্টর। একই ম্যাটেরিয়াল, কিন্তু এক ব্র্যান্ড বলতেছে যে আমারটা সুপিরিয়র, আর এক ব্র্যান্ড বলতেছে যে আমারটা পপুলার বেশি। এইভাবে ব্র্যান্ডিংয়ে তারা প্রাইসটা ফিক্স করে রাখছে। কিন্তু যে জিনিসটা আমাদের প্রবলেম হচ্ছে সেটা হলো আমাদের কিন্তু রিটেল প্রাইস যেটা মার্কেট এমআরপি যেটা বলে, সেটা কিন্তু এখানে নাই। এই আইএলও বাড়ায় কার্ডিয়াক সার্জারি বলা কিছু কিছু আইটেম আছে, এগুলো কোম্পানির যে দাম ফিক্স করে দিচ্ছে এই দামই আমরা নিচ্ছি। এটা কোনো ওপেন আউটলেট নাই যেখান থেকে কিনতে পারবে, এবং এটা বা গভর্নমেন্ট থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকেই এটাকে ফিক্স আপ করা হয়নি বা নিয়ন্ত্রণ করা ওইভাবে হচ্ছে। এটা যে এটার দাম এত, এখন কোম্পানি যা বলতেছে তাই হচ্ছে। এখন গ্লোবালি পার্সপেক্টিভটা এরকম যে কোনো কোম্পানি তার যখন প্রমোশনে যায়, তার কিছু স্পন্সরশিপ আছে, কোনো কনফারেন্সকে সে স্পন্সর করে, কোনো ডেলিগেটকে মানে স্পন্সর করে, এই জিনিসটা সব জায়গায় আছে। তো এখন যেহেতু মার্কেটটা আসলে কিন্তু এত বড় না, আমরা যে বাংলাদেশের এর মধ্য দিয়ে আসলে ভেবেচিন্তে চালাতে হবে, এবং সরকার চাইলে নিয়মের মধ্যেও যেটা করতে পারবেন, হয়তো আনতে পারবেন ও চেষ্টা করলে, যাতে কোনো পক্ষেই ক্ষতিগ্রস্ত না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের উপকারে এসেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, একটি শিশু, মানব শিশু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থাতেই তার শারীরিক বিকাশের সাথে সাথে ভাষা বিকাশের পর্বটি শুরু হয়ে যায়, কিন্তু তার বহিঃপ্রকাশ হয় জন্মের পরপরই। যখন আমরা বলি যে মায়ের সাথে বাচ্চার একটা বিচ্ছেদ ঘটানো হয়, তখনই শিশুটি কান্না জুড়ে যায়, তখনই তার কথা বা ভাষার শব্দ বেরিয়ে এলো, ওটাই হলো কথা। এবং তার সেই আমরা বলি 1 মাসের কম বয়সী শিশুর জন্য ওই কান্নাটাই হলো কথা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।